ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. এই গল্পের সত্য আনন্দবাজার প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। স্টোরি লাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের রচনা অবলম্বনে শিল্পী, গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা এক অন্য স্বাদের গল্প, শিল্পী। আপনারা আগের গল্পে অনেক ভালোবাসা দেখালেন, কিন্তু সাবস্ক্রাইব করলেন না। সাবস্ক্রাইবটা করুন, নাহলে এরপর যা আসছে তা শুনবেন কি করে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। অবনীশ ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। অয়েল পেন্টিং, একজন মাঝবয়সী সুপুরুষ ভদ্রলোকের পোর্ট্রেট। অবনীশের স্টুডিওর এক কোণায় আরও ৮-১০টা ছবির পিছনে দাঁড় করানো ছিল। অবনীশের আঁকা প্রথম অয়েল পোর্ট্রেট। গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে সে ২ বছর হলো পাশ করে বেরিয়েছে। ছাত্র অবস্থায় অবশ্যই সে আরও পোর্ট্রেট করেছে এবং তাতে বেশ নামও হয়েছিল। অবনীশের ইচ্ছা সে ছবি আঁকাকেই পেশা হিসেবে নেবে, কিন্তু কিভাবে শুরু করবে সেটাই হচ্ছে প্রশ্ন। অবনীশের বাড়িতে তার বাবা মা আছেন, একটি বোন ছিল, তার সম্প্রতি বিয়ে হয়েছে। বাবা হিমাংশু বোস ব্যারিস্টার এবং ভালো প্র্যাকটিস। ছেলেকে তিনি চিরকালই উৎসাহ দিয়ে এসেছেন। তিনি একদিন অবনীশকে ডেকে জিজ্ঞেস করলেন, তুই তো আর্টিস্ট হবি? তাই তো ইচ্ছা আছে। তোর আঁকার সরঞ্জাম সব রয়েছে? কিছু ক্যানভাস, একটা ইজেল আর কিছু রং কিনতে পারলে ভালো হতো। বেশ, তো কিনবি খন? কত লাগবে বলিস, আমি টাকা দিয়ে দেবো। সেসব সরঞ্জাম কেনা হয়ে গেছে, কিন্তু অবনীশ এখনও ছবি আঁকতে শুরু করেনি। ইজেলের সাদা ক্যানভাস খাটানো রয়েছে, তাতেই ছবি ফুটে উঠবে, কিন্তু কবে বা কী ছবি তা অবনীশ এখনও ভেবে পায়নি। অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেট আঁকার আইডিয়াটা নিখিলই দেয়। নিখিল অবনীশের অনেক দিনের বন্ধু, যদিও সে আর্টিস্ট নয়। তারা দুজনে একসঙ্গে স্কুলে পড়েছে। তারপর দুজনের পথ আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব রয়েই গেছে। নিখিলের বাবা রজনী দত্ত ডাক্তার। নিখিল একদিন অবনীশের বাড়িতে এসে সাদা ক্যানভাস দেখে বলল, কিরে, এখনো আঁকা আরম্ভ করিসনি? অবনীশ কিছুক্ষণ নিখিলের দিকে তাকিয়ে থেকে মাথা চুলকে বলল, কি আঁকবো সেটা ঠিক করলে তবে তো আঁকা শুরু করব। কেন, পোর্ট্রেট তোর যেটা স্পেশালিটি? কার পোর্ট্রেট? রাস্তা থেকে লোক ধরে এনে তো পোর্ট্রেট করা যায় না। আর আজকালকার ফটোগ্রাফিক যুগে অয়েল পোর্ট্রেট করানোর রেওয়াজ প্রায় উঠেই গেছে। আমাকে 2 দিন ভাববার সময় দে। 2 দিন বাদে নিখিল এসে অবনীশকে জিজ্ঞেস করল, বলছি, তুই অম্বিকা সেনগুপ্তর নাম শুনেছিস? শুনিসনি? স্টিফেন অ্যান্ড গিলফোর্ড কোম্পানির একজন চাই, বাবার বিশেষ বন্ধু। একদিন ক্লাবে নাকি আক্ষেপ করে বাবাকে বলেছিলেন, না, পুরনো রেওয়াজ সব উঠেই যাচ্ছে। এটা অত্যন্ত আফসোসের ব্যাপার। বাবার একটা পোর্ট্রেট আছে আমাদের ড্রয়িং রুমে, 50 বছর আগে বিখ্যাত প্রবোধ চৌধুরীর করা, চমৎকার। আর এখন ফটোতে ওই আভিজাত্যই নেই। বাবা তাতে বললেন,
তুমি একটা নিজের পোর্ট্রেট করাও না, বাধাটা কোথায়? সেনগুপ্ত নাকি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, সেরকম আর্টিস্ট কোথায়? এ গল্প গতকাল বাবার মুখেই শুনেছি, তখনই মাথায় বুদ্ধিটা খেলে। পোর্ট্রেট তুই খুব ভালো পারবি, একেবারে ভেটারেন আর্টিস্টের মতো। আমি বাবাকে তোর কথা বলেছি, বাবা বলেছেন সেনগুপ্তকে বলবেন। 3 দিন বাদে নিখিল অবনীশের কাছে এলো, বলল, তোর ডাক পড়েছে। কোথায়? 7 নম্বর রয় স্ট্রিট, অম্বিকা সেনগুপ্তের বাড়ি। কবে? কখন যেতে হবে? রবিবার সকাল 9টায়। দুরু দুরু বুকে যথা সময়ে অবনীশ গিয়ে হাজির হলো 7 নম্বর রয় স্ট্রিটে। বিয়ারা বসবার ঘরে বসালো অবনীশকে। 3 মিনিটের মধ্যেই আসল লোকের আবির্ভাব। সত্যি ছবি আঁকবার মতো চেহারা। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, তুমি অয়েল পোর্ট্রেট করো? আগে হ্যাঁ। তোমার খুব প্রশংসা করেছে আমার বন্ধু ডাক্তার রজনী দত্তর ছেলে। কদিন নাও তুমি একটা পোর্ট্রেট করতে? দিন 10 বেশি লাগে না। তাহলে কালই শুরু করে দাও। আমার আবার কলকাতার পাট গুটিয়ে দিল্লির আপিসে চলে যেতে হতে পারে। আমার এখানেই আসবে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত টাইম দেব তোমায়। তোমার রেট কত? আমি তো প্রফেশনাল কাজ শুরু করিনি, কাজেই যা ভালো বোঝেন তাই দেবেন। সব আছে, তাতে হবে? ঠিক আছে। আর একটা কথা, 3 দিনের দিন যদি দেখি ছবি আমার পছন্দ হচ্ছে না, তাহলে সেইখানেই থামতে হবে। তোমার এক্সপেন্সেস আমি দিয়ে দেব, তবে স্বভাবতই পুরো পারিশ্রমিক তুমি পাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পরের দিনই কাজ শুরু হয়ে গেল। অবনীশকে একটা রিক্সা ভাড়া করতে হয়েছিল সরঞ্জাম আনবার জন্য। অম্বিকা সেনগুপ্ত ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক 8টার সময় হাজির হলেন বৈঠকখানায়। ভদ্রলোক এসেই জিজ্ঞেস করলেন, কোথায় বসাবে আমাকে? আগে এই উত্তরের জানলাটার পাশে হলে ভালো হয়। নর্থ লাইটটা পোর্ট্রেটের পক্ষে সবচেয়ে ভালো লাইট। হাতে বই টই কিছু লাগে না? পাশে টেবিল থাকবে না? আজকালও সব উঠেই গেছে। আমি আপনার যাকে বলে আবক্ষ পোর্ট্রেট করব। আপনি এই চেয়ারটায় বসবেন, দাঁড়াবার দরকার নেই। বাহ, এ তো তেমন কঠিন ব্যাপার বলে মনে হচ্ছে না। 3 দিনেই দেখা গেল ছবিতে মিস্টার সেনগুপ্তকে ভালোই চেনা যাচ্ছে। ভদ্রলোক কাজ দেখে অবনীশের পিঠে 2টো মৃদু চাপড় মেরে বললেন, এক্সেলেন্ট, ক্যারি অন। অবনীশের কাঁধ থেকে একটা বোঝা নেমে গেল। কিন্তু তার পরের দিনই এক দুঃসংবাদ। তোমাকে আর 3 দিনের বেশি সময় দিতে পারছি না অবনীশ। আমাকে বুধবার, অর্থাৎ আজ থেকে 4 দিন পরে দিল্লি চলে যেতে হচ্ছে, তল্পিতল্পা গুটিয়ে। কদিনের জন্য তা বলতে পারবো না, বছর 2-1 তো বটেই। আমাকে মাঝে মাঝে আসতে হতে পারে, কিন্তু তার মধ্যে তোমায় সময় দিতে পারবো না। অবনীশের মনটা ভেঙে গেল। সে নিজেও বুঝতে পারছিল যে কাজটা খুব ভালো এগোচ্ছে। 3 দিনে যে ছবি শেষ হবে না তাতে কোনো সন্দেহ নেই। অবনীশ বলল, তাহলে আপনি কি অসমাপ্ত ছবি সঙ্গে নিয়ে যাবেন? সে আর কি করে হয়, যতদূর করতে পারো সেই অবস্থাতেই তোমার কাছে থাকবে ছবিটা। অবশ্যই তোমার পারিশ্রমিক তুমি পাবে। 3 দিনে মনের জোরের সঙ্গে হাতের জোর মিলিয়ে অবনীশ ছবির 12 আনা শেষ করে ফেলল। অম্বিকা সেনগুপ্ত এবার দেখে বললেন, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল অবনীশ। আমি টাকা সঙ্গেই এনেছি, এই নাও তোমার পারিশ্রমিক। অবনীশ দেখল মিস্টার সেনগুপ্ত তাকে 500 জায়গায় 7টা কড়কড়ে 100 টাকার নোট দিয়েছেন। অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেটের পর্ব এখানেই শেষ হলো। এবার অবনীশ
তার পেশাদারি শিল্পী জীবনের জন্য তৈরি হলো। ছবি এঁকে রোজগার তাকে করতেই হবে। বাপের অনুগ্রহে আর কতদিন চলে? কি ঢঙে ছবি আঁকবে সে? সাবেকি না আধুনিক? সেই নিয়ে তার মনে প্রশ্ন জেগেছে, যদিও তার উত্তর সে এখনো খুঁজে পায়নি। অম্বিকা বাবুর চলে যাওয়ার মাসখানেক পরে চিত্রকূট গ্যালারিতে আধুনিক ভারতীয় শিল্পীদের একটা প্রদর্শনী হলো। অবনীশ গেল দেখতে, এবং দেখে সে হতবাক হয়ে গেল। যে ছবির না আছে মাথা, না আছে মুন্ডু, তার দাম আকাশ ছোঁয়া। আর সেই দামে লোকে সে ছবি কিনছে বাড়িতে টাঙিয়ে রাখার জন্য। 40টার মধ্যে 19টা ছবির ফ্রেমে লাল গোল কাগজ আঁটা। তার মানে ছবি বিক্রি হয়ে গেছে। অথচ আজ সবে প্রদর্শনীর 4র্থ দিন। মিনিট 15 থেকে অবনীশ গ্যালারি থেকে বেরিয়ে এলো। সে মনস্থির করে ফেলেছে চুলোয় যাক মডার্ন আর্ট। সে তার নিজের ঢঙেই ছবি আঁকবে, সে ছবি লোকে নিক বা না নিক। 6 মাসে অবনীশ 32খানা ছবি আঁকল। কিছু প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য তাকে বাইরেও যেতে হয়েছিল, পুরী, ঘাটশিলা, গ্যাংটক। সে বুঝেছে ল্যান্ডস্কেপেও তার হাত খারাপ নয়। নিখিল এলো একদিন ছবি দেখতে, দেখে টেকে বলল, দুর্দান্ত হয়েছে তোর ছবি। তবে ভয় হয় কি জানিস, আজকাল ছবির চেহারা আর লোকের রুচি এত পাল্টে গেছে যে তোর ছবি বাজারে চলবে কি না তাই ভাবছি। তুই এক্সিবিশন করবি তো? ইচ্ছে তো আছে, ছবি বিক্রি না হলে রোজগার হবে কি করে? একটা গ্যালারির নাম হয়তো তুই শুনেছিস, রূপম। তার মালিক পুরুষোত্তম মেহরা বাবার পেশেন্ট। খুব কঠিন ব্যারাম থেকে বাবা ওকে একবার সারিয়ে তুলেছিলেন। মেহরা মোটামুটি সেকেলে লোক, যদিও ছবি যা দেখায় সবই মডার্ন। আমি ওকে ফোন করে রাখছি। তুই তোর গোটা 2-1 ছবি নিয়ে গিয়ে ওকে দেখা। ভদ্রলোক হয়তো প্রদর্শনী করতে রাজিও হয়ে যেতে পারে। অবনীশ নিখিলের কথা মতো মেহরার সঙ্গে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে 3টে বাছাই ছবির সঙ্গী নিয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা করল। মিস্টার মেহরা ছবিগুলোর দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে বললেন, यहाँ पे तो मैं सब कुछ समझ पा रहा हूँ। जैसे लोगों के जैसे लोग, घर के जैसे घर, पेड़ के जैसे पेड़। आजकल इस तरह की तस्वीर कोई भी नहीं बनाता। আগে আমি এরকমই আঁকতে ভালোবাসি। देखें অবনীশ বাবু, আমি আপনাকে फ्रैंकली বলছি, हमरा नाम करा आर्टिस्ट छाड़ा किसी का भी तस्वीर एग्जिबिट नहीं करता। तस्वीर बिक्री होवे यही गारंटी हम लोगों को चाहिए, क्योंकि तस्वीर बिक्री 3 भाग का 1 भाग रुपया हम लोग कमीशन नी। ई থেকে আমাদের ব্যবসা চলে। सिर्फ हम लोगों का नहीं, ऑल कमार्शियल गैलरीज। আর যদি ছবি বিক্রি না হয়? তাহলে हम लोगों का लॉस। बिक्री होवे जे नहीं तो हमरा वेल नोन आर्टिस्ट ছাড়া किसी का भी तस्वीर दिखाई ना। তাহলে আমার ছবি আপনি দেখাবেন না? মিস্টার মেহরা অবনীশের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মৃদু হেসে বললেন, अगर आप कोई और होते तो हम ही আপনাকে রিফিউজ করে দিতাম, लेकिन ডাক্তার দত্তের ছেলে আমাকে রিকোয়েস্ট করেছে বলে আমি আপনাকে ফিরিয়ে দিতে পারছি না। ताछाड़ा इस तरह के तस्वीर की बाजार है या नहीं ये भी हम देख लेंगे, लेकिन आपको हमारा कुछ शर्त मानना पड़ेगा। নিশ্চয়ই। এই ঘটনার ঠিক 1 মাস পর অবনীশের প্রদর্শনী শুরু হলো রূপম গ্যালারিতে। 10 দিন চলবে 32খানা ছবি। তার মধ্যে অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেটটাও ছিল, তবে সেটা নট ফর সেল। তার জীবনের প্রথম পেশাদারি কাজ অবনীশ হাতছাড়া করবে না। প্রদর্শনীতে প্রথম 3 দিন বিশেষ লোক হয়নি। তারপর থেকে দর্শকের সংখ্যা ক্রমে বাড়তে লাগলো। অবনীশ অবাক হয়ে দেখল যে তার ছবি বিক্রিও হচ্ছে। প্রথমবার বলে সে ছবির দাম বেশ কমই রেখেছিল।
তাও 14খানা ছবি বিক্রি হয়ে কমিশন বাদে তার হাতে এলো 4,500 টাকা। মিস্টার মেহরাও তাকে কনগ্র্যাচুলেট করলেন এবং কথা দিলেন যে ভবিষ্যতেও রূপম অবনীশের ছবির এক্সিবিশন করবে। কিন্তু একটা ব্যাপারে অবনীশকে চোট পেতে হলো, সেটা হলো বিভিন্ন পত্রপত্রিকায় তার প্রদর্শনীর সমালোচনা। বেশিরভাগ সমালোচকই বলেছে যে অবনীশের মস্ত দোষ হলো সে সময়ের সঙ্গে তাল রেখে চলছে না। একজন বলেছে, আজ যদি কোনো লেখক বঙ্কিমচন্দ্রের ঢঙে উপন্যাস লেখে তাহলে কি সেটা একটা প্রশংসনীয় ব্যাপার হবে? অধিকাংশ সমালোচকের নাম অনেকেই জানে না। যার নাম জানে এবং যার সমালোচনা সকলেই পড়ে সে হলো কৃষ্টি সাপ্তাহিকের সমালোচক আনন্দবর্ধন। অবনীশ জানে যে নামটা ছদ্মনাম, কিন্তু এই নামের পেছনে আসল ব্যক্তিটি কে সেটা সে জানে না। এর সমালোচনার শিরোনাম হলো মানধাতার আমল। তীরের মতো চোখা চোখা শব্দের ব্যবহারে সমালোচক অবনীশের প্রদর্শনীকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। মিস্টার আনন্দবর্ধন লিখেছেন, যুগ পরিবর্তনের সঙ্গে আর্টের চেহারাও যে আমূল পাল্টেছে সে খবর যে এই শিল্পী রাখেন না সেটা তার ছবিগুলোর দিকে এক ঝলক দৃষ্টি দিলেই বোঝা যায়। তাছাড়া ক্যানভাস ও তেল রং আজকাল দুর্লভ্য, তাদেরই অপব্যবহার কোনো মতে বরদাস্ত করা যায় না। প্রদর্শনের কথা চিন্তা না করে শিল্পী যদি আজকের শিল্পীরীতির সঙ্গে পরিচিত হওয়ার প্রয়াস করেন তাহলে হয়তো এর একটা ভবিষ্যৎ গড়ে উঠতে পারে, কারণ রং তুলির ব্যবহার যে উনি একেবারে জানেন না তা নয়। এই সমালোচনা শুধু অবনীশ নয়, তার বাবা এবং তার বন্ধু নিখিলও পড়ল। বাবা বললেন, শিল্পীকে গালমন্দ করাটা সমালোচকদের একটা হ্যাবিট, কারণ পাঠক প্রশংসার চেয়ে নিন্দাটা বেশি উপভোগ করে। তুই নিরুদ্যম হোস না। এই আনন্দবর্ধন ছদ্মনামের আড়ালে কে লুকিয়ে রয়েছে সেটা বার করে সেই ব্যক্তিকে ধোলাই না দিলে আমার শান্তি নেই। অবনীশ কিন্তু সমস্যায় পড়ে গেল। সে অনুভব করল আনন্দবর্ধনের বাক্যবান অনবরত তার মনে বিঁধছে। সে অত্যন্ত গভীরভাবে চিন্তা করতে লাগলো তার আঁকার ঢং পাল্টিয়ে সে আধুনিকের দলে চলে আসবে কিনা। বারবার সমালোচকের তিরস্কার ও বিদ্রূপ সে সহ্য করতে পারবে না। মডার্ন আর্ট জিনিসটা কি ও কেন সেটা সে এতদিন জানার চেষ্টা করেনি, এবার করবে। প্রদর্শনীর পর 6টা মাস অবনীশ ছবিই আঁকল না। তার বদলে রোজ জাতীয় পাঠাগারে গিয়ে মডার্ন আর্ট সম্বন্ধে যত বই পাওয়া যায় সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এবং পড়ল। তার ফলে সে জানল যে 20 শতাব্দীর গোড়া থেকেই প্রধানত ফ্রান্সে কিছু শিল্পীর প্রভাবে আর্টের জগতে এক বিপ্লব ঘটে। তার ফলে ছবির চেহারা একেবারে বদলে যায় এবং বিপ্লবের প্রভাব ক্রমে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এইসব বইয়ে তার নিজের ঢঙের একটি ছবিও খুঁজে পেল না অবনীশ। এরপরে অবনীশ পাঠাগারে যাওয়া বন্ধ করে ড্রয়িংয়ের খাতায় প্যাস্টেল দিয়ে নতুন রীতিতে ছবি আঁকার চেষ্টা আরম্ভ করল। এভাবে প্রায় 30খানা খাতা ছবিতে ভরে গেল। ইজেলে সাদা ক্যানভাস খাটানো রয়েছে, কিন্তু তাতে একটা আঁচড়ও পড়েনি। নিখিল একদিন এসে বলল, কিরে, তুই কি ছবি আঁকা ছেড়ে দিলি নাকি? অবনীশ বলতে বাধ্য হলো যে সে তার ছবির ভুল পাল্টে আজকের দিনের শিল্পীদের দলে আসার চেষ্টা করছে। মডার্ন আর্ট তো খুব সোজা। একটা ক্যানভাস খাটিয়ে তাতে কাগের ঠ্যাং বগের ঠ্যাং এঁকে ভরিয়ে দে, ব্যাস। হয়তো 1000 টাকায় বিক্রি হয়ে যেতে পারে সেই ছবি। অবনীশ তার বন্ধুর কথা খুব পছন্দ করল না। সে বুঝেছে মডার্ন আর্ট অত সোজা নয়। সেটা ঠিকভাবে করতে গেলে শিল্পীর দেশ বিদেশের সাবেকি আর্ট ও লোকশিল্পের সঙ্গে পরিচয় থাকা চাই। সে পরিচয়ের জন্য সময় লাগে, অধ্যবসায় লাগে। তা হোক, অবনীশ বুঝেছে যে তাকে এই পথেই যেতে হবে। আনন্দবর্ধনকে বলতে হবে, হ্যাঁ, অবনীশ বোস সার্থক শিল্পী,
তার ছবিকে আর অবজ্ঞা করা চলে না। 2 বছর ধরে অবনীশ আধুনিক ছবি আঁকল, একবার ইজেলে ক্যানভাস খাটিয়ে অয়েল পেন্টিং। এই সময়ের মধ্যে স্বভাবতই তার কোনো রোজগার হয়নি। বাবা আবার তাকে সাহায্য করলেন, বললেন, তোর ছবি এখন আর বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝেছি যে তুই একটা তাগিদ অনুভব করছিস। তুই যতদিন আবার এক্সিবিশন না করছিস ততদিন কি খরচ লাগছে না লাগছে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না। অবনীশ বুঝল এমন বাপ না থাকলে তার শিল্পী জীবন এখানেই শেষ হয়ে যেত। আজকাল অবনীশের এক একটা ছবি আঁকতে বেশ সময় লাগে। একটু বড় ক্যানভাস হলে 2 মাসও লেগে যায়। তাই 2 বছরে তার ছবির সংখ্যা হলো মাত্র 22। এই সময় একদিন মেহেরার কাছ থেকে একটা ফোন এলো। কি খবর অমনীশ বাবু? আপনি কি তসবির আঁকা স্টপ করে দিলেন? না না, আমি এখনো নিয়মিত ছবি আঁকছি। তাহলে একদিন আপনার বাড়ি গিয়ে দেখি আপনার নয়া তসবির। মেহেরা এলেন এক রবিবার সকালে। অবনীশ তাকে তার স্টুডিওতে নিয়ে গেল। অবাক হয়ে মিস্টার মেহেরা প্রশ্ন করলেন, ये आपका तस्वीर? আগে হ্যাঁ। आप तो स्टाइल एकदम चेंज कर दिए। কেমন লাগছে বলুন? আমি তো নিজে আর্ট বুঝি না, তবে দ্য কালার্স আর ভেরি গুড। আজকাল বাড়িয়া খদ্দেররা এরকম জিনিস চায়। এগুলোর সঙ্গে তাদের মডার্ন ফার্নিচার খুব ভালো ম্যাচ করে। সব ছবির উপর মেহেরা একবার চোখ বুলিয়ে নিলেন, কিন্তু বেশ বড় ছবিও ছিল। এই 22টাতেই যে রূপম ভরে যাবে তাতে সন্দেহ নেই। অবনীশের প্রদর্শনীর দিন ঠিক হয়ে গেল। এবারও 10 দিনের মেয়াদ। এই 10 দিনে 22টার মধ্যে 17খানা ছবি বিক্রি হয়ে গেল। বেপরোয়া হয়ে অবনীশ ছবিগুলোর দাম বেশ চড়াই রেখেছিল। সেই দাম দিতেও লোকে দ্বিধা করল না। যা টাকা এলো তাতে অবনীশের 2 বছরের সংস্থান হয়ে গেল। আর সমালোচনা, অবনীশ দেখল তার বাবাই ঠিক বলেছিলেন। মিস্টার আনন্দবর্ধন লিখেছেন, পথে এসো বাবা। তবে এই নতুন পথে চলাটা শিল্পীর পক্ষে এখনো সহজ হয়নি। এভাবে আরো 5 বছর লেগে থাকলে হয়তো অবনীশ বোস শিল্পী আখ্যা পেতেও পারেন। অবনীশ পত্রিকাটা ছুঁড়ে ফেলে দিল। সেই সঙ্গে এই ছদ্মনামধারী ব্যক্তিটির আসল পরিচয়টা জানবার আগ্রহ আরও বেড়ে গেল। নিখিল বলল, কৃষ্টির একজনের সঙ্গে আমার আলাপ ছিল। সে যদি এখনো থেকে থাকে তাহলে তাকে ভুজুম ভাজুম দিয়ে ছদ্মনামের পেছনের লোকটা কে সেটা হয়তো জানা যেতে পারে। এর মাসখানেক পরে একদিন সকালে অবনীশ তার স্টুডিওতে কাজ করছে। এমন সময় চাকর গোবিন্দ এসে ঘরে ঢুকল। অবনীশ জিজ্ঞেস করল, কি ব্যাপার গোবিন্দ? আগে একটা বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কে এলো আবার? খদ্দের নাকি? ইতিমধ্যে অবনীশের বাড়িতে লোক এসে তার ছবি কিনে নিয়ে গেছে। গুজরাটি ভদ্রলোক। অবনীশ বলল, নাম বলেছেন? আগে না, বললেন জরুরি দরকার। বসবার ঘরে বসাও, আমি আসছি। অ্যাপ্রন খুলে নিয়ে একটা ন্যাকড়ায় হাতের রংটা মুছে অবনীশ বৈঠকখানায় গিয়ে হাজির হলো। সোফা থেকে একজন চশমা পরা বছর 35 ভদ্রলোক উঠে দাঁড়ালেন। নমস্কার করে ভদ্রলোক বললেন, আমার পরিচয় দিলে হয়তো আপনি চিনবেন। আমার নাম হিমাংশু সেনগুপ্ত, অম্বিকা সেনগুপ্তর বড় ছেলে। আপনার বাবার মৃত্যু সংবাদ সেদিন কাগজে পড়লাম। আপনি আমার বাবার একটা অয়েল পোর্ট্রেট করেছিলেন। হ্যাঁ, কিন্তু সেই সময় তো আপনাকে দেখিনি।
আমি তখন দিল্লি ছিলাম, আমিও ফিরলাম আর বাবাও গেলেন। আই সি। ওই পোর্ট্রেটটা নিয়েই একটু কথা বলতে এসেছি। কি ব্যাপার? কাল সন্ধে বাবার স্মৃতিসভা আছে শিশির মঞ্চে। অনেক খুঁজেও বাবার এমন একটাও ফটো পাইনি যেটা এনলার্জ করে সভায় রাখা যেতে পারে। তাই ভাবছিলাম আপনি যদি একদিনের জন্য আপনার এই ক্যানভাসটা ধার দেন। নিশ্চয়ই, এ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। আপনি কি এটা এখনই নিয়ে যেতে চান? হাতের কাছে আছে কি? না, ঠিক আমার একদিনের জন্যই দরকার। আপনি 5 মিনিট বসুন, আমি নিয়ে আসছি। অবনীশ জানতো ছবিটা কোথায় আছে। সেটা বার করে আবার ধুলো ঝেড়ে একটা খবরের কাগজে মুড়ে এনে হিমাংশু সেনগুপ্তর হাতে দিল। ভদ্রলোক সেটা নিয়ে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। অবনীশ স্টুডিওতে ফিরে যাচ্ছিল, এমন সময় নিখিল এসে ঢুকলো। বলল, কাকে বেরোতে দেখলাম রে? আমার প্রথম অয়েল পোর্ট্রেটের সাবজেক্টের ছেলে, অর্থাৎ অম্বিকা সেনগুপ্তর ছেলে। বটে, নাম বলেছে? হ্যাঁ, হিমাংশু। ছবিটা নিল কেন? ওর বাবার স্মৃতিসভা আছে, ভালো ফটোগ্রাফ পায়নি, তাইও পোর্ট্রেটটা রাখবে। না, তুই খুব ভুল করেছিস। কিসে? ছবিটা দিয়ে। কেন? কেন? ওই বলেছিল মান্ধাত্তার আমল। হ্যাঁ? নয়, হ্যাঁ, আনন্দবর্ধনই হলো হিমাংশু সেনগুপ্ত। অবনীশের মুখ থেকে অবাক ভাবটা কেটে গিয়ে একটা বিশেষ ধরনের হাসি ফুটে উঠল। তারপর চাপা স্বরে কথাটা বেরোলো, পথে এসো বাবা, পথে এসো। শেষ হলো। সত্যজিৎ রায়ের রচনা অবলম্বনে শিল্পী, গল্প পাঠ এবং নিখিলের চরিত্রে চান্দ্রিক দে, অবনীশ রাজকুমার বোস, অম্বিকা সেনগুপ্ত রোহন শর্মা, হিমাংশু সেনগুপ্ত সুদেব চক্রবর্তী, ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা এবং পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।